সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আমি মোহাম্মদ আক্কাস আলী, সহকারী প্রধান শিক্ষক, জগিরউদ্দিন উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ। তোমাদের ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি টপিক, তার নাম হলো কমপ্লিটিং সেন্টেন্স। অনেকে এই কমপ্লিটিং সেন্টেন্সের নাম শুনলে ভয় পাও। আসলে ভয় পাওয়ার কিছু নেই, একদম ইজি একটি আইটেম। আমি এই নিয়ে আজকে আলোচনা করব। কমপ্লিটিং সেন্টেন্স, হোয়াট ইজ কমপ্লিটিং সেন্টেন্স? কমপ্লিটিং সেন্টেন্স মানে কি? তোমাদের ইংরেজি গ্রামার বইয়ে, দ্যাট মিনস সেকেন্ড পেপারের বোর্ড কোশ্চেনের কোশ্চেন নাম্বার 7-এ এই প্রশ্নটি থাকবে। 5টি কোশ্চেন থাকবে। ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, তোমাকে কমপ্লিট করতে হবে এবং এই কমপ্লিট করার জন্য তোমাকে কি কি জিনিস প্রয়োজন, প্রথমে সেই জিনিসটাই তোমাদের জানতে হবে। প্রথমে কি কি জিনিস প্রয়োজন? তোমার প্রয়োজন হলো ওয়ার্ড। আমি বোর্ডে লিখতেছি। ইফ ইউ ওয়ান্ট, রাইট ডাউন অন ইউর খাতা। নাম্বার 2, ওয়ার্ডের ফ্রেজ। ফ্রেজ সম্পর্কে তোমাদের অনেকেরই ধারণা আছে। ফ্রেজ দ্বারাও তোমরা কমপ্লিট করতে পারো। নাম্বার 3, ক্লজ। এখন ক্লজ কি, ক্লজ মানে কি, এই বিষয়টা তোমাদের জানা দরকার। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দিস ইজ সেন্টেন্স, বিগ সেন্টেন্স, জাস্ট ব্ল্যাক পার্ট অফ দ্য বিগ সেন্টেন্স, দ্যাট মিন্স ব্ল্যাক পার্টটুকুই হলো ক্লজ। অর্থাৎ একটি বড় সেন্টেন্সের একটি ছোট অংশ হলো ক্লজ। এখন আমরা এই 3টি শব্দ দ্বারা বাক্যগুলো কমপ্লিট করতে পারবো। নেক্সট, এই কমপ্লিট করার জন্য আমাদের অতীব জরুরি 3টি জিনিস আছে। সেগুলো হলো স্ট্রাকচার। ইংরেজি গ্রামারের সবগুলো টপিক্সেই সুনির্দিষ্ট স্ট্রাকচার আছে। তোমাকে অবশ্যই সেই স্ট্রাকচারগুলো ফলো করতে হবে। স্ট্রাকচার অনুযায়ী যদি কাজ করো তাহলে তোমার সেন্টেন্সটা কারেক্ট হবে। নেক্সট, তোমাকে মিনিংটা বুঝতে হবে। অবশ্যই তোমাকে মিনিং বুঝতে হবে। সেন্টেন্সের মিনিং যদি তুমি না বোঝো, মিনিং দ্যাট মিন্স অর্থ, আমরা বাংলাতে বলে থাকি অর্থ। এখন তুমি স্ট্রাকচার জানো, মিনিংও জানো, কিন্তু এই সেন্টেন্সটি কমপ্লিট করার জন্য তুমি ইজ নট ইন্ডিপেন্ডেন্ট, তুমি স্বাধীন নও। এখানে অনেক সময় একটা কনটেক্সট দেওয়া থাকে, অর্থাৎ 5টি প্রশ্ন একটি বিষয়ের উপরে থাকে। তখন ওই কনটেক্সটের উপরেই তোমাকে লিখতে হবে। তুমি ইচ্ছা করলেই যে কোনো অর্থবোধক সেন্টেন্স দিতে পারো না, যদিও তোমার স্ট্রাকচার সঠিক, মিনিংও সঠিক। তারপরেও তোমাকে কি করতে হবে? ওই জায়গায় তোমাকে সুনির্দিষ্ট একটা চেনের মধ্যে থাকতে হবে, অর্থাৎ ওই কনটেক্সটের ভিতরে থেকেই তোমাকে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। তাহলে নাম্বার 3 আমাদের দরকার হলো কনটেক্সট। যাই হোক, এখন আমার মনে হয় কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন এবং কি কি জিনিস আমার জানা দরকার সঠিকভাবে বাক্যটি লেখার জন্য, তোমরা বুঝতে পেরেছ। নেক্সট, আমি আজকে তোমাদের মাঝে 2টি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো ইফ, একটি ইফ একেবারেই পরিচিত একটি শব্দ। মিনিংটা কি? যদি।
এটা তোমরা সবাই জানো। ইফ অর্থ যদি। এই ইফ যে সেন্টেন্সে থাকে এই সেন্টেন্সগুলোকে কন্ডিশনাল সেন্টেন্সে বলা হয়। অর্থাৎ আমি এখানে আরেকটি বিষয় আলোচনা করব তোমাদের মাঝে। এই ইফের আলোচনার আগে সেই আলোচনাটি হলো বাক্যের একটি বাক্যের দুটি অংশ থাকে। একটি হলো ডিপেন্ডেবল ক্লজ, আরেকটি হলো প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ দ্যাট মিন্স এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আমাদের এই দুইটা ক্লজের মধ্যে কোনটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ এবং কোনটি ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ সেই বিষয়টি একটু জানা দরকার। ইফ যুক্ত যে সেন্টেন্সটি থাকবে সেই সেন্টেন্সটি হলো ডিপেন্ডেবল বা সাবঅর্ডিনেট ক্লজ। বিষয়টি মনে রাখবে, ইফ যুক্ত যে সেন্টেন্সটি আছে সেটি হলো ইন্ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেবল বা সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমাদের মূল বিষয়ে আসা যাক। নাও কাম টু দ্য মেইন পয়েন্ট। ইফের তিনটি নিয়ম আছে। নাম্বার 1, আমরা যাদেরকে ফার্স্ট কন্ডিশনাল বলে থাকি। এই ফার্স্ট কন্ডিশনাল আমি কন্ডিশনাল সেন্সটি আলাদা করে আলোচনা করছি না, এই কমপ্লিটিংয়ে যেহেতু আছে আমি একসাথে আলোচনা করে নিচ্ছি, তোমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করবে। ফার্স্ট কন্ডিশন বা ইফের যে প্রথম নিয়মটি, ইফযুক্ত সেন্টেন্স তোমরা লিখতে পারো। ইফযুক্ত সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অপর সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিটও লিখতে পারো, তবে ফিউচার ইনডিফিনিট লেখাটাই তোমার জন্য সহজ হবে। এখানে আমি বললাম অপর সেন্টেন্স, কেন বললাম? আমি বলতে পারতাম পরের সেন্টেন্সটি। নো, এই ইফযুক্ত সেন্টেন্সটি আগেও থাকতে পারে, সেন্টেন্সের পরেও থাকতে পারে। অর্থাৎ গ্যাপটা আগেও থাকে, মিডলেও থাকে এবং লাস্টেও থাকে। সুতরাং ইফযুক্ত সেন্টেন্সটি যদি আগে থাকে তাহলে শেষের অংশটা থাকবে ইনকমপ্লিট, ওইটা তোমাকে কমপ্লিট করতে হবে ফিউচার ইনডিফিনিট দ্বারা। আর যদি ইফযুক্ত সেন্টেন্সটা অর্থাৎ ইফটা বাক্যের মাঝখানে থাকে তাহলে আগের অংশটা তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট দ্বারা পরিপূর্ণ করতে হবে অথবা ফিউচার ইনডিফিনিট দ্বারা। সেই ক্ষেত্রে আমি আরেকটি বিষয় এখানে তোমাদের উল্লেখ না করলেই নয়, সেটি হচ্ছে যে ইফ, একটি এক্সাম্পল দিচ্ছি তাহলে তোমরা আরেকটু সহজ হবে। ইফ ইউ ইনভাইট মি, তুমি যদি আমাকে দাওয়াত দাও, আই শ্যাল গো দেয়ার। আমি একটু আন্ডারলাইন করে নিচ্ছি। এখানে একটু খেয়াল করো, লুক এট দ্য হোয়াইট বোর্ড। ইফযুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এই কারণে আমার নেক্সট সেন্টেন্সটি স্ট্রাকচার অনুযায়ী ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, এখন আরেকটি বিষয় তোমাদের জানা দরকার। আমি মাঝখানে একটি কমা দিয়েছি, অর্থাৎ এখানে আমাদের স্ট্রাকচারালি সেন্টেন্স 3 প্রকার, তার মধ্যে একটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন দ্বারাই মূলত আমাদের এই কমপ্লেক্স সেন্টেন্সগুলো করতে হয়। আর সেই ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্নগুলো যদি বাক্যের প্রথমে থাকে তাহলে অবশ্যই তোমাকে মাঝখানে একটি কমা দিতে হবে, দুইটা সেন্টেন্সের মাঝখানে। আর যদি এই চিহ্নগুলো অর্থাৎ কানেক্টর যাদেরকে বলতে পারি আমরা, এই কানেক্টরগুলো যদি মাঝখানে থাকে তাহলে তোমাদের এখানে আর কোনো বাড়তি কমা বা কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। ওকে, তো তোমরা একটু, আমি এক্সাম্পল দিলাম, সেই সাথে একটু স্ট্রাকচারটা লিখতে পারো। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বা আমরা যেটাকে সিম্পল ইনডিফিনিট বলে থাকি, সিম্পল প্রেজেন্ট টেন্স, সরি,
সিম্পল প্রেজেন্ট টেন্স বলে থাকি। প্লাস আমরা একটা কমা দিচ্ছি, প্লাস ফিউচার ইনডেফিনিট। সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটও করতে পারি। তো আমার মনে হয় ইফ এর প্রথম যে রোলটি আছে বা স্ট্রাকচারটি আছে, অর্থাৎ ফার্স্ট কন্ডিশন যেটাকে আমরা বলি, তোমরা এটা বুঝতে পেরেছ। আমি নেক্সটে চলে যাচ্ছি। ইফ নাম্বার 2 একটু লিখে নাও খাতায়। ইফযুক্ত সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অপর বাক্য সেকেন্ড কন্ডিশনাল বলা হয়। এর আরেকটি নাম হলো ফার্স্ট কন্ডিশনাল। অর্থাৎ ইফযুক্ত বাক্য যদি লিখে নাও একটু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অপর বাক্য পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স হয়। এখন পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা কি দেখো। পাস্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস কোড বা কোড প্লাস আমরা যেটাকে প্রিন্সিপাল ভার্ব বলি, মূল ভার্ব, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন তোমাদের একটি বিষয় হলো, আমি এই পাস্ট কন্ডিশনালের যে স্ট্রাকচারটা সেটা লিখে দিলাম, এটা মনে রাখবে। আর ইফের সেকেন্ড যে রুলটা, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস কমা প্লাস পাস্ট কন্ডিশনাল বা সেকেন্ড কন্ডিশনাল ক্লজ। ওকে, আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যদি ওই সেন্টেন্সটাকে একটু কাছে আনি, তোমাদের সামনে একটু আনতেছি আগের সেন্টেন্সটা, পরে নেক্সটে অন্য সেন্টেন্স দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। ইফ ইউ ইনভাইটেড মি, তুমি যদি আমাকে দাওয়াত দিতে, আই উড গো দেয়ার, আমি সেখানে যেতে পারতাম। ওকে, এখন এখানে যে বিষয়টা, আমি প্রত্যেকটা সেন্টেন্সে একটা অংশ আন্ডারলাইন করতেছি, কেন সেটা তোমাদের জানা দরকার। আন্ডারলাইন করার মানে হলো, আসলে আন্ডারলাইন করে এখানে তুমি যে অংশটা লিখবে, অর্থাৎ ইনকমপ্লিটের যে অংশটুকু তুমি কমপ্লিট করবে, সেই অংশটুকুকে হয় ইটালিক যে নিয়মটা আছে লেখার, রাইটিং একটু বাঁকা স্টাইলে লিখবে, অথবা আন্ডারলাইন করবে, অথবা অন্য কালি দিয়েও তোমরা লিখতে পারো। অর্থাৎ এক্সামিনার যাতে সহজে বুঝতে পারে তুমি কোন অংশটা লিখেছো, এটা মার্কিং করার জন্য মূলত এই কাজটি আমরা করে থাকি। ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এখন আরেকটি বিষয় হলো, তোমরা খাতায় লিখে নাও। আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরেকটু সহজ হবে, ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করতে, ইউ would prosper in life or shine in life, দিতে পারো। তুমি ইচ্ছা মতো লিখতে পারো, তোমার
মনের মতো করে সাজানো সেন্টেন্সগুলো। সবসময় চেষ্টা করবে নিজের মনের মাধুরী দিয়ে বাক্যগুলো যাতে সুন্দর করে সাজানো যায়। শুধু যে টিচার অথবা তুমি কোনো গ্রামার বই অথবা গাইড বই ফলো করে লিখবা, মুখস্থ করে লিখতে হবে এমন কোনো কারণ নেই। তোমার ভিতরের যে সুপ্ত প্রতিভা আছে সেটা ব্যবহার করার চেষ্টা করবে। নেক্সট, নাম্বার 3, ইফযুক্ত সেন্টেন্স যদি, একটু লিখে নাও দ্রুত, ইফযুক্ত সেন্টেন্স যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে অপর সেন্টেন্সটি পারফেক্ট কন্ডিশনাল হবে। পারফেক্ট কন্ডিশনাল কি এটা জানা দরকার। পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা আমি আগে লিখতেছি। পারফেক্ট কন্ডিশনাল সাবজেক্ট প্লাস would have বা could have, might have অবশ্যই অনেক সময়, প্লাস আমরা যাকে প্রিন্সিপাল ভার্ব বলি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি প্রয়োজন হয় দিতে পারো। আমি মনে করি কমপ্লিটিং সেন্টেন্সে যতদূর সম্ভব এক্সটেনশন এড়িয়ে চলবে। অবজেক্ট পর্যন্ত দিয়েই তোমার বাক্যটি কমপ্লিট করার চেষ্টা করবে, তাহলে বাক্যটাও সুন্দর হবে, তোমারও কমপ্লিট করতে একটু সহজ মনে হবে। ওকে, নাও আমি এখন নাম্বার 3 রুল লিখছি। ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পাস্ট কন্ডিশনাল থার্ড কন্ডিশনালও বলা হয় এই সেন্টেন্সটিকে। আমি স্ট্রাকচারটা অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি, খাতায় একটু নোট করে নাও। একটু খেয়াল করো, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পাস্ট কন্ডিশনাল, যেটাকে আমরা থার্ড কন্ডিশনাল বলে থাকি, এবং পাস্ট কন্ডিশনালের যে স্ট্রাকচারটি সেটা আবার একটু খেয়াল করো। সাবজেক্ট প্লাস would have প্লাস could have প্লাস মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এক্সটেনশন আমি এড়িয়ে চলার চেষ্টা করব সবসময়। নাও আই গিভ ইউ এক্সাম্পল। এক্সাম্পলটা একটু খেয়াল করো। ইফ হি, একটু সহজ একটা সেন্টেন্সে রিড অর স্টাডিড দিতে পারো। সেই ক্ষেত্রে যেহেতু সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। সুতরাং তোমাকে এখানে ওই স্ট্রাকচারটা ফলো করতে হবে টেন্সের। হি হ্যাড, আমি এখানে রিডই দিচ্ছি, অর স্টাডিড অ্যাটেন্টিভলি। তুমি যদি মনোযোগ দিয়ে পড়তে বা সে পড়তো, হি কুড হ্যাভ সাকসিডেড ইন লাইফ or pass in the exam দিতে পারো, নো প্রবলেম। ইতিমধ্যে আমি তোমাকে বলে দিয়েছি যে তোমরা নিজের মতো করে লেখার চেষ্টা করবে। নাও লুক এট দ্য হোয়াইট বোর্ড। আমি 3টি বিষয় নিয়ে এখানে কথা বলেছি, আমি আবার একটু রিপিট করতেছি। ইফ অর্থ যদি, ইফযুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অপর সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিটে করতে পারবে। ফিউচার ইনডিফিনিট করাটাই তোমার জন্য সবচেয়ে ভালো, কমফোর্ট ফিল করবে। এবং নাম্বার 2, ইফযুক্ত সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট হয়, অপর সেন্টেন্সটি
পাস্ট কন্ডিশনাল হবে। পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচারটাও দিয়েছি আমি, সাবজেক্ট প্লাস উড বা কুড প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। নাম্বার 3, ইফযুক্ত সেন্টেন্স যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, অপর সেন্টেন্সটি পারফেক্ট কন্ডিশনাল হবে। পারফেক্ট কন্ডিশনাল দ্যাট মিনস স্ট্রাকচারটা আমি দিয়েছি, সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখন তোমরা যদি এই বিষয়টি মনোযোগ দিয়ে খেয়াল করো এবং বারবার চেষ্টা করো, আমার মনে হয় ইফের কোনো সেন্টেন্সই তোমাদের আর কঠিন মনে হবে না। এরপরে বইয়ের থেকে যার যে বই আছে সেই বইগুলো ফলো করে এক্সাম্পলগুলো দেখে নেবে। নাও আমি এখন সেকেন্ডলি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো অ্যাজ ইফ। অ্যাজ ইফ as if or as though। একটু খেয়াল করো, অ্যাজ অর্থ যেহেতু, ইফ অর্থ যদি। অ্যাজ অর্থ যেহেতু, দো অর্থ যদিও। কিন্তু যখনই দুটি ওয়ার্ড আমাদের একত্রিত হয়ে গেল তখনই এর অর্থটা চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হলো? অ্যাজ ইফ অর্থ যেন, অ্যাজ দো অর্থ যেন। ওকে, নাও লুক এট দ্য হোয়াইট বোর্ড। অ্যাজ ইফ আর অ্যাজ দো দুটি রুল আছে, তোমরা ইচ্ছা করলে লিখে নিতে পারো। নাম্বার 1, আরেকটি কথা এখানে না বললেই নয়, অ্যাজ ইফ অ্যাজ দো ম্যাক্সিমাম সময়ে সেন্টেন্সের মাঝখানে বসবে। ইফ যেমন মাঝখানে বসতে পারে, বাক্যের প্রথমে বসতে পারে না, অ্যাজ দো অ্যাজ ইফটা সবসময়ই বাক্যের মাঝখানেই বসে, এর ব্যবহারটা এরকমই। অ্যাজ ইফ এর আগের বাক্য যদি একটু খেয়াল করো, আমি প্রথমে অ্যাজ ইফটা লিখে নিচ্ছি মাঝখানে, তার আগে এবং পরে যে দুটো সেন্টেন্স দিয়ে তোমাকে বাক্যটা কমপ্লিট করতে হবে, এখানে দ্বিতীয় সেন্টেন্সটি দেওয়া থাকতে পারে, প্রথম সেন্টেন্স তোমাকে পূর্ণ করতে হবে, অথবা প্রথম সেন্টেন্স দেওয়া থাকতে পারে, তোমাকে দ্বিতীয় সেন্টেন্স পূর্ণ করতে হবে। এখন পূর্ণ করার জন্য তোমাকে কি করতে হবে? স্ট্রাকচার ফলো করতে হবে। স্ট্রাকচারটা কি? অ্যাজ ইফের আগের সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর সিম্পল প্রেজেন্ট টেন্স যাকে বলি আমরা, তাহলে অ্যাজ ইফের পরের সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল পাস্ট টেন্স বলে থাকি আমরা, তাই হবে। ওকে, নাও লুক এট দ্য হোয়াইট বোর্ড। পাস্ট ইনডিফিনিট এর স্ট্রাকচারটা কি? সাপোজ প্রেজেন্ট ইনডিফিনিট একটি সেন্টেন্স দেওয়া আছে, অ্যাজ ইফের পরের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট করতে হবে। পাস্ট ইনডিফিনিটের গঠনটা হলো কেমন? সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, সে কথা বলে যেন সে সব কিছু জানে, সে সব কিছু জানে। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। হি, সে কথা বলে যেন সে সব কিছু জানে। নো এর পাস্ট ফর্ম কি? নিউ। কি জানে? এভরিথিং, নিউ এভরিথিং। ওকে, এখন একটু খেয়াল করো, আমি এখানে এস কেন ব্যবহার করলাম? মূল ভার্বের সাথে একটি এস আছে। তোমাদের জানা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, দ্যাট মিন্স হি, শি, ইট এই প্রোনাউন অথবা যে কোনো সিঙ্গেল নাম, সেই ক্ষেত্রে মূল ভার্বের সাথে এস বাই এস বসে। ওকে, নাও লুক এট মি। এই সেন্টেন্সটি আবার একটু খেয়াল করো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ অ্যাজ ইফের পরের সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট। আরেকটু খেয়াল করো, আমি
দ্বিতীয় রুলটি দিচ্ছি, আবারও আমি অ্যাজ ইফ মাঝখানে লিখে নিচ্ছি, অথবা অ্যাজ দো লেখা যায়। পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট অ্যাজ ইফের আগের বাক্য পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের বাক্য কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, খেয়াল করো, অ্যাজ ইফের আগের সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফের আগের সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট। ওকে, এখন আমি আরেকটি এই এক্সাম্পলটাই আবার ব্যবহার করতেছি। দেখো, পরবর্তীতে আবার অ্যানাদার এক্সাম্পল দেব। স্পিকের পাস্ট ফর্ম কি? স্পোক। ইফ ইউ স্পোক, হি স্পোক। হি স্পোক, সে কথা বলে। অ্যাজ ইফ, যেন, পাস্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড known, past participle কি? know এর past participle known everything. ওকে, আমার মনে হয় তোমাদের এই অ্যাজ ইফের যে বিষয়টি, এখানে আর কোনো সমস্যা থাকার কথা না, রাইট? এখানে একটা প্রশ্ন থাকতে পারে। প্রশ্নটি কি? প্রশ্নটি হলো, আমরা এই সেন্টেন্সটি প্রিন্সিপাল ভার্ব দ্বারা অর্থাৎ মূল ভার্ব দ্বারা শুরু করেছি। এখন আমরা যদি মূল ভার্ব দ্বারা বাক্যটি শুরু না করে, কমপ্লিট না করে টু বি ভার্ব দ্বারা কমপ্লিট করি, তাহলে ওখানে একটা আলাদা নিয়ম আছে, একটু দেখে নাও। সাপোজ আমি এই অংশটাই মুছে দিচ্ছি। এই অংশটা মুছে দিলে কি হচ্ছে দেখো, হি স্পিক্স, এই সেন্টেন্সটি যেহেতু পাস্ট ইনডিফিনিট, স্পোকস, স্পোক, সে কথা বলে। যেন, সরি, এইটুকু মোছার কোনো দরকার নাই। স্পিক্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট। হি ওয়ার met or hero a madman or mad। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি ওয়ার কেন ব্যবহার করলাম। অ্যাজ ইফের পরে সবসময় তোমাকে ওয়ার টু বি ভার্বটি ব্যবহার করতে হবে। এখানে অন্য কোনো টু বি ভার্ব দিয়ে তুমি সেন্টেন্স করতে পারো না। সেই ক্ষেত্রে দ্বিতীয়, যখনই অ্যাজ ইফের আগের সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হবে, দ্বিতীয় সেন্টেন্সটি তুমি যখন টু বি ভার্ব দ্বারা কমপ্লিট করতে চাবে, তখন হি ওয়ারের পাস্ট পার্টিসিপল দিতে হবে তোমাকে। সেই ক্ষেত্রে কি হবে? হ্যাড বিন। ওকে, হি হ্যাড বিন এ ম্যাড, সাপোজ দিতে পারো, নো প্রবলেম। আর আরেকটি সেন্টেন্স দিতে পারো, হি had been a hero. Okay, I think you understand my topics. আজকে তোমাদের যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা যদি আমার এই ক্লাসটি ফলো করো এবং এই রোলগুলো যদি তুমি সবসময় মেমোরাইজ করে রাখতে পারো, তাহলে এই কমপ্লিটিং সেন্টেন্সের অন্তত ইফ এবং অ্যাজ ইফের কোনো সেন্টেন্সই তোমার কঠিন মনে হবে না। ওকে, আজকে এই রুলগুলো মুখস্থ করার পরে, স্ট্রাকচারগুলো মুখস্থ করার পরে তুমি অবশ্যই 10টি করে সেন্টেন্স গ্রামার বইয়ের থেকে কালেক্ট করে, অনেক সময় সলিউশন দেওয়া আছে, সেখান থেকে একটু সহযোগিতা নিয়ে তোমরা এগুলো সলভ করতে পারো। দেখবে তোমার কাছে অনেক সহজ মনে হবে। ওকে, আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।